আসসালামু আলাইকুম। আজ 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অপরাধী সেনাদের সেনা সদরে রাখায় ক্ষুব্ধ জাতিসংঘ। জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। ভয়াবহ অসুস্থ ইসরায়েলের নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার বিস্তারিত। জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত জরুরি, যাতে বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণার ফলে চাপের মুখে পড়ল সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দিয়ে যারা কু করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চান, তারাও বড় রকমের ধাক্কা খেলেন। বিশ্লেষকদের মতে, এখন জাতিসংঘের কথা যদি সেনাবাহিনী লঙ্ঘন করে, তাহলে বাংলাদেশের সৈনিকদের ইউএন মিশনে অংশগ্রহণের বিষয়টিও ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে। প্রকাশিত এক প্রতিবেদনে কমিশনের মুখপাত্র রাভিনা সামদানি বলেন, গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসেবে অভিযুক্ত 1 ডজনেরও বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগির যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার ট্রাইব্যুনাল আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ী বলে অভিযোগ আনা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে শনিবার সেনাবাহিনীর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত 25 জনের মধ্যে বর্তমানে কর্মরত 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদানি প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা। এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। সামদানি স্মরণ করিয়ে দেন, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে প্রাণক্ষয়ী বিক্ষোভের ওপর আমাদের অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল, যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদেরকে আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনা। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা, যাতে প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত হয়। সবশেষে জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো মামলায় মৃত্যুদণ্ডের দাবি না তোলার এবং বিচার কার্যক্রম যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পরিচালিত হয়। 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান হবে। তার ঠিক একদিন আগে বোমা ফাটালো জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছে, শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না। জাতীয় নাগরিক পার্টির আঁতুড়ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি। সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। এমন ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল। অবশেষে সেই সংখ্যাটাই সত্যি হলো। এখন এনসিপির স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার শঙ্কা জেগেছে। কোন কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, 2টি কারণ। প্রথমত, এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের, যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি। নাহিদ বলেন, শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না। নাহিদ এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, এই নির্বাচনে কেউ পরাজিত হয়নি, সবাই বিজয়ী হয়েছেন।
আমরা এখান থেকে অনেক কিছুই শিখেছি। আমরা নির্বাচনে বিভিন্ন প্রার্থীকে সৃজনশীল চিন্তা প্রকাশ করতে দেখেছি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। বৃহস্পতিবার ক্যাম্পাসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তিনি আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি। তারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমরা তাদের কাছে গিয়েছি, তাদের কথাগুলো জানার চেষ্টা করেছি। তারা আমাদের অসম্ভব সম্মান করেছেন, ভালোবেসেছেন। যে দায়িত্ব শিক্ষার্থীরা আমাদের উপর দিয়েছেন তা সম্পূর্ণ আমাদের জন্য আমানত। আমরা চাই যে আমানত তারা আমাদের উপর দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খ রূপে যেন পালন করতে পারি। সবার প্রতি ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, যদি আমাদের ব্যাপারে বা আমাদের দায়িত্বের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের অবশ্যই বুদ্ধি পরামর্শ দেবেন, সমালোচনা করবেন। এর আগে চাকসুর নবনির্বাচিত জিএস সাইদ বিন হাবিব সাংবাদিকদের বলেন, আমাদের প্রথম কাজ হলো ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। দীর্ঘ ৪৪ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি জিএস সহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪:৩০টায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভিপি বা সহ সভাপতি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস বা সাধারণ সম্পাদক পদে ৮,০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের মোহাম্মদ সাফায়েত পেয়েছেন ২,৭৩৪ ভোট। চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস বা সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন ৭,০১৪ ভোট। একই পদে ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫,০৪৫ ভোট। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব। তিনি বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী ছিলেন। চাকসু নির্বাচনে শিবিরের সর্বশেষ জয় এসেছিল ১৯৮১ সালে। ওই নির্বাচনে ভিপি হন জসিমউদ্দিন সরকার আর জিএস হন আব্দুল গাফফার। দুজনই ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন নেতা। এরপর দীর্ঘ ৪৪ বছর পর আবারও শিবির সমর্থিত প্রার্থীরা সেই নেতৃত্বের আসনে ফিরলেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারগুলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের সব সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দেয়ার আর্জি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পাশাপাশি হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছেন প্রসিকিউশন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম দিন অর্থাৎ সমাপনী যুক্তিতর্ক শেষ হয়েছে। এদিন আসামিদের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে তৃতীয় অভিযোগের সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় অভিযোগের সপক্ষে যুক্তিতর্ক এবং বুধবার চতুর্থ ও পঞ্চম অভিযোগের সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে তাজুল বলেন, আসামি শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানে ১,৪০০ মানুষকে হত্যা করা হয়। যদি প্রতিটি হত্যার জন্য একবার করেও ফাঁসি দেওয়া হয় তাহলে হাসিনার ১,৪০০ বার ফাঁসি দিতে হবে, কিন্তু সেটি সম্ভব নয়। সুতরাং ট্রাইব্যুনালের কাছে আর্জি, আসামিদের প্রতি যেন কোনো অনুকম্পা না দেখানো হয়। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি। তিনি বলেন, শেখ হাসিনা ছিল সকল অপরাধের নিউক্লিয়াস। জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাযজ্ঞের প্রাণভোমরা। অপরাধীরা মনে করত হাসিনাকে খুশি করতে পারলেই ভবিষ্যৎ নিশ্চিত। তাজুল বলেন, গত ৯.৫ বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় একমাত্র টার্গেট ছিল ২০৪১ সাল পর্যন্ত তার পরিবার ও দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা, বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা, যারাই তার বিপক্ষে প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা। তিনি বলেন, কমান্ড স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন, যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ। ফজলে নূর তাপস, মাকসুদ কামাল, হাসানুল হক ইনু, কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার
টেলিফোন কনভারসেশন, এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন। যেই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে, অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো। তারপরে বলেছেন যেহেতু রাজাকার হতে চেয়েছেন তাদেরকে রাজাকারের মতো ফাঁসি দেব। তারপর বলেছেন ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, আমি এদেরকে হত্যা করব। এরপরে লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে ওপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা, অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো। বোম্বিং করার কথা বলা হলো, প্যারাট্রুপার নামানোর কথা বলা হলো। হাসপাতালে গিয়ে হাসিনা বললেন আহতদেরকে যেন চিকিৎসা না দেওয়া হয়, রিলিজ নিয়ে অন্য জায়গায় যাতে ট্রিটমেন্ট করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দেয়া, সবই ছিল হাসিনার জিঘাংসার অংশ। এদিকে যুক্তিতর্ক উপস্থাপনের পরে সংবাদ ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন 5 দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে প্রসিকিউশনের পক্ষে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আজকে সমাপনী দিবসে যুক্তিতর্কের মধ্যে আমরা আইনগত যুক্তিগুলো তুলে ধরেছি। ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশের ল এর আলোকে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক এবং আসামিরা তাদের জ্ঞাতসারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল, সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি। আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি। এই জাতীয় ট্রাইব্যুনালে যে সমস্ত জাজমেন্টালগুলো আছে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক হওয়ার ব্যাপারে, ফর্মার যুগোস্লাভিয়ার যে আইসিটি আর রুয়ান্ডা ট্রাইব্যুনাল আইসিসি, এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তা কি পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছি। দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি থাকলেই সেই দল ইসলামী হয়ে যায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ইসলাম কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, ইসলাম মানব কল্যাণের ধর্ম, এটি বিভাজনের নয় বরং ঐক্যের আহ্বান জানায়। তিনি আরো বলেন, শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দিনকে ব্যবহার করা উচিত নয়। বিএনপি এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, বিএনপি ইসলাম বিদ্বেষী, এটি সম্পূর্ণ অপপ্রচার। বাস্তবে আলেম ও ইসলাম বিদ্বেষী শক্তির পতন হয়েছে আওয়ামী লীগের মধ্যেই। বিএনপি বরাবরই ইসলামপ্রেমী মানুষ ও আলেম সমাজের পাশে থেকেছে। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক স্বার্থে কেউ যেন জাতীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে। ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির একমাত্র পথ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চোখের সামনে দুর্নীতি, অন্যায়, অসঙ্গতি ঘটছে, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ কোথায় বলবেন, কোথায় বলে আবার বিপত্তিতে পড়বেন, বা কে যথোপযুক্ত কর্তৃপক্ষ তাও আপনার জানা নেই। তাহলে আপনি কি করবেন? একটি নাম্বার মনে রাখুন, সেটি হচ্ছে 106। এই নাম্বারে ফোন করে যে কোনো দুর্নীতি, অন্যায়, অসঙ্গতির তথ্য আপনি দিতে পারেন। যদি তথ্যদাতা হিসেবে আপনার নাম গোপন রাখতে হয় সেটিও আপনি উল্লেখ করবেন, তাহলে আপনার নামও গোপন রাখা হবে। দুদক কর্তৃক পরিচালিত হয় এই সেবাটি। 106-এ যে কোনো সময় ফোন করে আপনি তথ্য জানাতে পারেন। তবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই সেবা পরিচালিত হয়। এই সময়ের মধ্যেই আপনাকে ফোন করতে হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, তেল আবিবের একটি জেলা আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নেতানিয়াহু। আদালতে উপস্থিত থাকার সময় তার প্রচণ্ড কাশি ও সর্দির উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি দ্রুত শুনানি শেষ করার অনুরোধ জানান এবং বিচারক সেই অনুরোধে সম্মতি দেন। নেতানিয়াহু আদালতে বলেন, সর্দির কারণে আমার অবস্থা ভালো নয়, ডাক্তার আমাকে একটানা দীর্ঘ সময় কাজ না করার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাষ্ট্রপতির কাছে নেতানিয়াহুকে দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান। তিনি এসব মামলা রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।